আমরা তো রাস্তাঘাটে কোনো মন্দির দেখলে দূর থেকে পয়সা ছুঁড়ে মারি, টাকা পয়সা দান দেওয়ার জন্য আমরা মন্দিরের মধ্যে ছুঁড়ে মারি। এটা কি ঠিক? এটাতে আমাদের কি কোনো ভুল হচ্ছে? তোমাদের কি মতামত? আজকের এই এপিসোডটা তোমাদের চোখ খুলে দেবে। আমরা যে মন্দিরে টাকা ছুঁড়ে মারি না, এই বিষয় নিয়ে তোমরা এমন একটা কনসেপ্টের উপরে আজকের এপিসোডটা শুনতে চলেছ, সেরকম ঘটনা তোমরা হয়তো আগে অন্য কোনো চ্যানেলে শোনোনি, এটুকু আমি এনশিওর করতে পারি। আর এর ফলে মায়ের যে কি পরিমাণে প্রকোপ কোনো একটা মানুষের ওপর বা কোনো একটা পরিবারের ওপর পড়তে পারে, সেটা তোমরা আজকের এপিসোডে শুনতে পারবে। তার সঙ্গে আজকে আমাদের আর একটা যে ঘটনা আছে, সেটা একটা বলতে পারো কাইন্ড অফ আত্মার বাড়িতে কাজ করা এবং খুব একটা অদ্ভুত রকমের, অবিশ্বাস্য রকমের একটা ঘটনা। আজকে তোমরা একটা দারুণ এপিসোড শুনতে চলেছ। বহুদিন পর এইরকম একটা এপিসোড আমাদের এই পডকাস্ট চ্যানেলে আসছে, আমি নিজে থেকে বলছি, কারণ এরকম এপিসোড খুব কম আসে। যাই হোক, আর কথা বাড়াবো না। আজকে আমাদের সঙ্গে কল রেকর্ডিংয়ে রয়েছেন চন্দ্রানিধি, আর চন্দ্রানিধি কত সুন্দর করে ঘটনা গুছিয়ে বলে, সেটা বলার অপেক্ষা রাখে না। তো আর কথা বাড়িও না, কানে টুক করে হেডফোনটা গুজে নাও, চুপটি করে বসে পড়ো। আমিও আর কোনো কথা বলছি না, একদম সরাসরি শুরু করছি আজকের ঘটনা। হ্যালো চন্দ্রনিধি। হ্যাঁ ভাই, বলো। কেমন আছো? একদম ঠিকঠাক আছি, এই গরমে কষ্ট পাচ্ছি আর কি। গরমের কথা তো আর বলো না, পাচ্ছি না, খাওয়ার মানে গা গুলিয়ে উঠছে। সেটাই স্বাভাবিক না, মানে আমাদের এখানে তো 41-42 উঠে যাচ্ছে। আজকে 43 উঠেছিল। আমি তো মোবাইলে গুগলে দেখছি, বেহালার কলকাতা মানে বেহালার ইয়েটা তোমার তাপমাত্রাটা দেখছি 43। হ্যাঁ, ব্যাপার এখানে একটা বিষয় কি আছে জানো, তুমি দেখছো তো 42, বাট ওখানে ফিলস লাইক বলে একটা জিনিস আছে, ফিলস লাইক 47। হ্যাঁ সেটাই বলছি, মানে এইরকম একটা মানে ডেঞ্জারাস বলতে পারো প্যাথেটিক। হ্যাঁ, গত 50 বছরে এরকম গরম পড়েনি, বলছে তো রেকর্ড ভাঙা গরম। হ্যাঁ হ্যাঁ, এরকম হচ্ছে না, খালি জল খাচ্ছি, এটা খাচ্ছি, ওটা খাচ্ছি, আর ভাত খাওয়ার ইচ্ছা করছে না, গা গুলাচ্ছে খাওয়ার কথা শুনলেই। এইরকম একটা পরিস্থিতি কি যে আমাদের এখানেও তাই, মানে একবার ভেতরে ঢুকলে মানে ধরে নাও অফিসে হয়তো। কোথায় থাকো ভাই? আমি থাকি হচ্ছে দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুর, ওখানে কি খুব গরম? এত গরম আমরা কোনোদিনই ফেস করিনি গো। আমরা যেখানে থাকতাম সেখানে না বেশি শীত পড়তো না বেশি গরম পড়তো, সব সময় একদম ব্যালেন্স। কি সুন্দর বলো, ব্যালেন্সটা। হ্যাঁ, কিন্তু এই প্রথম দেখলাম যে শীতটা প্রচন্ড এবং গরমটা হয়েছে। এখন দুবাইতে আর রাজস্থানে বৃষ্টি হচ্ছে, জানো কি? হ্যাঁ, দুবাই পুরো ভেসে গেছে বৃষ্টিতে, বন্যা হয়ে গেছে। আর আমাদের এখানে পুরো ওই রাজস্থানের যে আবহাওয়াটা, সেটা আমাদের এখানে চলে আসছে। সেটাই, এটা একটা সমস্যা হচ্ছে, মানে ক্লাইমেটটা চেঞ্জ হচ্ছে। এই হচ্ছে ব্যাপার, এগুলো সব গাছ কাটার জন্য 100%। তো একদম গ্লোবাল ওয়ার্মিং, এটা আর কিচ্ছু না। হ্যাঁ, যাই হোক, সেগুলো তো চলতেই থাকবে, আমাদেরকে তো আমাদের কাজ করে যেতে হবে। হ্যাঁ, সেই এইভাবেই বাঁচতে হবে। তো যেটা তোমার সাথে কথা হলো স্টোরি নিয়ে, সেটা হচ্ছে তুমি যে দুটো স্টোরি বলবে আজকে, সেটা একটা হচ্ছে অলৌকিক মা কালীর একটা ঘটনা, খুব ফেমাস জায়গার একটা ঘটনা। একদম যেটা বললে সবাই হয়তো জানবে, যারা সবাই জানবে। এই যে বেলেঘাটা অন্তর্ভুক্ত অঞ্চলের বাসিন্দা, তারা এটা শুনলেই বুঝতে পারবে আমি কোন ঘটনাটা বলছি। আর আরেকটা যেটা বললে সেটা ভৌতিক একটা বিষয়, সেটা ডিসক্লোজ করছি না, তুমি একদম স্টোরিতে গিয়ে বলবে। অঞ্চলে সেটাও মোটামুটি লোক জানে, কেষ্টপুর অন্তর্ভুক্ত লোকেরা জানে। ওকে ওকে, সেটাও জানে। ওকে, তাহলে তুমি কোনটা দিয়ে শুরু করতে চাইছো? আমি আগে ওই ভগবানের অলৌকিকটা দিয়ে শুরু করতে চাইছি। অলৌকিকটা দিয়ে, ঠিক আছে, তাহলে তুমি সেটা দিয়ে শুরু করো। বলো। এই বেলেঘাটা সেল ট্যাক্সের উপরে যে ব্রিজটা আছে না, মানে শিয়ালদাগামী বাসগুলো যেদিকে যায়, ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার, তুমি চিনবে কিনা জানি না, অনেকেই চিনে থাকবে শ্রোতা বন্ধুরা যারা শুনবে। আর এইটা হচ্ছে ঠিক মধ্যবর্তী জায়গা, হচ্ছে বেলেঘাটা শিয়ালদা টু বেলেঘাটা। এই যে বাসগুলো যেখান দিয়ে যায়, ঠিক ক্রস করে যেখানে মেন রাস্তার উপরে, আচ্ছা, ওইখানে একটা মন্দির আছে, মা কালীর খুব জাগ্রত মন্দির আছে। তো এই মন্দিরটা, এটা আমি 2007 সালের কথা বলছি, 2007, ঠিক আছে। এই ঘটনাটা 2007 সালে ঘটেছিল। তো এইবারে কি হয়েছে, এই মন্দিরটা ধরে নাও আজ থেকে প্রায় 50-60 বছর আগেকার। মন্দিরটা খুব বেশি পুরনো না,
হ্যাঁ, মন্দিরটা খুব বেশি পুরোনো, 50-60 বছর আগেকার। আচ্ছা। তো এই মন্দিরের মুখটা ছিল রাস্তার দিকে, ঠিক আছে। এইবার কি হয়েছে, ওখানে যে পুরোহিত পুজো করতো, ওরা উত্তরাধিকারের সূত্রে, মানে পুরোহিতরা ওই যে বংশের পুরোহিত যারা পুজো দিচ্ছিল তারাই দিচ্ছিল, একদম তারাই পুজো দিচ্ছিল। ধরো বাবা, তার ছেলে এরকম ভাবে, আচ্ছা, মানে বংশানুক্রমে ওরাই পুজো দিচ্ছিল। এবারে এই যে যত লরি যায়, বাস যায়, যত গাড়ি ঘোড়া যায়, আর মন্দিরের সামনে দিকে যায়, ওটা মেন রাস্তার উপরে, একদম মেন রাস্তার উপরের দিকেই, মেন রাস্তার দিকেই মুখটা, ঠিক আছে, মানে মোড়ারটা, প্রবেশপথটা, মন্দিরের প্রবেশপথটা পুরো রাস্তার দিকে। তো এইবারে যত গাড়ি যায়, তারা কি করে, লরি যে চালক তারা এই টাকা ছুড়ে দিচ্ছে, কেউ বাস থেকে, যখন বাসটা ওখানে থামছে কোন একটা স্টপেজ মন্দিরের ওইখানে, তাই তো? হ্যাঁ, মানে বাস থেকে পয়সা ছুড়ে দিলে মন্দিরে চলে যাবে, মানে এতটাই একদম রাস্তার উপরে, একদম রাস্তার উপরে, জাস্ট ওই তোমার ওই যে ফুটপাথটা আছে, ওই ফুটপাথের উপরেই, একদম ফুটপাথের উপরে। তো এইবারে বাস যাচ্ছে, কেউ পয়সা ছুড়ে দিচ্ছে, গাড়ি যাচ্ছে, গাড়ি চালকরা কেউ পয়সা ছুড়ে দিচ্ছে, ঠিক আছে, এইরকম ভাবে চলতে থাকছে বহুদিন। এইবারে ধুলো তো প্রচন্ড, তুমি তো জানো রাস্তায় গাড়ি চললে কিরকম ধুলো হয়, প্রচুর ধুলো। এবার কার্বন ডাই অক্সাইড তো প্রচন্ড কালো কালো ধোঁয়া ওঠে এই লরি ফারিগুলো যখন যায়। এবারে মায়ের যে মূর্তিটা না, ধূসরিত হয়ে যাচ্ছিল, ওটা রক্ষাকালীর মন্দির, কালো কালারের, মানে মা কালীটা, ঠিক আছে। ওইখানে মায়ের মূর্তিটা না সবসময়তেই ধুলো, পোশাক গুলোতেও ধুলো, সবসময়তেই ধুলো উঠছে, রাস্তার যে ধুলোগুলো। আর ওটার কোনো গেট ছিল না, মানে কোলাপসাল গেটের মতন ছিল, কিন্তু কোনো দরজা ছিল না, কাঠের কোনো দরজা ছিল না, ওটা শুধু কোলাপসাল গেটের মতন ছিল, লোহার। হ্যাঁ, আর একটা পর্দা টানানো হতো রাত্রেবেলা, রাতে 8টার পরে পর্দা টানিয়ে দেওয়া হতো মায়ের মন্দিরটা, এইরকমই ছিল। এইবারে এই 2007 সালের কথা বলছি, ওই যে মন্দিরে যে পুরোহিতটা পুজো দিত, তাকে প্রায় বছর 7 ধরে মা খালি স্বপ্ন দিয়ে যাচ্ছে, ওনাকে স্বপ্ন দিচ্ছে যে আমার গায়ে ধুলো উঠছে, আমার ভীষণ কষ্ট হয়, পয়সা ছুঁড়ে মারলে আমার গায়েতেও লাগছে কখনো কখনো, মানে এরকম স্বপ্ন দিচ্ছে প্রায় 7 বছর ধরে। তাহলে বুঝে নাও, মা 7 বছর ধরে স্বপ্ন দিচ্ছে। কিন্তু উনি কি করছেন, আজ দেবো কাল করব, খালি মা একটাই কথা বলছে, আমার মন্দিরের মুখটা তুই ঘুরিয়ে দে। এই যে প্রণামী বাক্সে যত প্রণামী পড়ছে, তা অনেক পয়সা পড়ে, তুই ওই পয়সাতেই, তোর কোনো খরচা করতে হবে না, তুই শুধু মন্দিরটা মুখটা ঘুরিয়ে দে, মানে রাস্তার দিকটা দেয়াল তুলে দে, আর অন্য দিকে মুখটা করে দে, ঠিক আছে। যেই রাস্তাটা, মানে মেন রাস্তার দিকটাকে একটু ঘুরিয়ে দিতে বলছে মুখটা, বারবার 7 বছর ধরে তাকে স্বপ্ন দিচ্ছে। সে না এই মনে মনে ভাবেই স্বপ্ন দেখেছি, রোজ তো হয় না, স্বপ্ন মাঝে মাঝে দেখা দেয়, মাঝে মাঝে স্বপ্নে যেন কেউ কানের কাছে বলছে, এরকম একটা ব্যাপার হয়। তো উনি কি করেছে, ঠিক অতটা গ্রাহ্য করেননি। উনি কি করেছে, উনি ওই আজ দেবো কাল করি দেবো, এই করতে করতে 7 বছর হয়ে গেছে। হ্যাঁ, 7 বছর কাটিয়ে দিয়েছে। তো ইতিমধ্যে একদিন বলেছিল মা ওনাকে, কেন এটা পরে জানলাম, দুর্ঘটনাটা হয়ে যাওয়ার পর জেনেছি আমরা। হ্যাঁ, উনি এবার ওনাকে বারবার বলেছে, তুই আমার কথা শুনছিস না তো, তোর মহা বিপদ ঘনিয়ে এলো বলে। এবার মা রুষ্ট হয়ে গেছে, এইবারে যখন একদিন মন্দিরে গেছে, দেখছে মায়ের যে পায়ের চিহ্নটা বাইরের দিকে, হঠাৎ দেখছে মন্দিরে ঢুকে মায়ের যে পায়ের চিহ্ন, মানে হালকা হালকা ছোট ছোট সাদা সাদা পায়ের চিহ্ন বাইরের দিকে চলে গেছে, মানে মা বেরিয়ে গেছে। আচ্ছা, এবার সে কি করেছে, তারপিন তেল হেনা তেনা অনেক কিছু দিয়ে ওটা মোছার চেষ্টা করেছে, যে কেউ শয়তানি করে করলো কিনা। হ্যাঁ, এটা বুঝতে পারিনি যে মায়ের পায়ের ছাপ। সেই তারপিন তেল হেনা তেনা রং ওঠাবার জন্য যা যা আর কি লাগে, আমি তো অত জানি না, সেই সব দিয়ে মোছামুছি করেছে, কোনোভাবেই রং ওইটা উঠছে না, পায়ের ছাপটা কোনোভাবেই না। এবার লোকমুখে প্রচার হয়ে গেল চারিদিকে যে মায়ের কোনো একটা ওখানে চিহ্ন পাওয়া গেছে মায়ের পায়ের।
এবার ওখানে যে সামনে পুলিশ স্টেশন আছে তারাও মানে চলে এসছে, কতগুলো পুলিশও চলে এসছে দেখতে। তো তারাও অনেক চেষ্টা করেছে তুলবার, মানে নানান রকম রাসায়নিক জিনিস দিয়ে তোলবার চেষ্টা করছে, কিন্তু ওঠেনি। রং হলে কখন উঠে যেত। তো এইবার ওই পায়েতে তখন সবাই প্রণাম করছে যে মা, তার মানে এটা মায়ের পায়ের ছাপ, কোনোভাবেই তো উঠছে না, কেউ পাচ্ছে না। তখন কি করেছে দেখছে, পাটা কি করেছে, পায়ের দিকটা এমন ছিল যেন বেরিয়ে যাওয়ার মতন, গেট থেকে বেরিয়ে যাওয়ার মতন। তার মানে মা নেই এখানে, মা বোঝাতে চাইছে আমি চলে গেছি, আমি চলে যাচ্ছি, তোরা আমাকে রাখতে পারছিস না। তখন কি করেছে, আবার সেই হোম যজ্ঞ করে মায়ের আবার পুজো করে, মাকে নতুন কাপড় টাপড় দিয়ে অনেক মন্ত্র করে আবার পুজো দেওয়া হয়েছে, মূর্তি বদলে দেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজটা কিন্তু করছে না, ওই যে দাগটাকে কিন্তু বদলাচ্ছে না, প্রবেশ দাগটাকে দিকটা বদলে দিতে বলছে বারবার, সেটা কিন্তু হচ্ছে না। তারপরে আবার পুজো আরম্ভ হয়েছে, মা আসতে বাধ্য হয়েছে, কেন মা তো সন্তানের ডাকে আসবেই, মা আসতে বাধ্য হয়েছে। এই কারণেই বলছি বাধ্য হয়েছে, ঘটনাটা পুরো শুনলে বুঝতে পারবে যে মা আসতে বাধ্য হয়েছে। মা এসছে, আসার পরে আরেকবার বলেছে এবার তোর শুরু হলো, তোর ক্ষতি হবে, তুই আমাকে আবার জোর করে এনে বেঁধে রেখেছিস, তোর ক্ষতি হবে। এইবারে ওনার হলো প্রচন্ড একবার জ্বর হয়েছে, প্রচন্ড জ্বরে আর উঠতে পারছে না। সন্ধ্যা আহ্নিক, ওই সন্ধ্যে 6টার সময় মন্দির খুলে সন্ধ্যা আহ্নিক দেওয়া, দুপুরের পুজো দেওয়া, এগুলো আর করতে পারছে না। 3 দিন 4 দিন ধরে জ্বরে পড়ে রয়েছে। এবার কি করবে, তার একটা ছেলে ছিল, 12 বছর বয়স ছেলেটার, ঠিক আছে। ছেলেটাকে বলছে যে বাবু তুই একটু পুজোটা দিয়ে আয়, আমি তো পারছি না, আমার তো ভীষণ শরীর, আমি উঠতেই পারছি না। তো এবার 12 বছরের ছেলে যা পারে আর কি, অত বড় মূর্তির তো সে তো আর সেরম ভাবে পুজো দিতে পারে না, ওই কোনো মতে জল বাতাসা ধূপকাঠি এইসব প্রদীপ জ্বালিয়ে চলে যাচ্ছে। 2 দিন 3 দিনের পুজো দিয়েছে। তখন মা আবার ওনাকে স্বপ্ন দিয়েছে যে তোর এই শরীর খারাপ হয়েছে, তুই ছেলেকে দিয়ে পুজো দেওয়াচ্ছিস, তুই সব করতে পারছিস, কিন্তু তুই কিছুতেই তুই আমার কথাটা শুনছিস না। তোকে আমি শরীর খারাপে ফেলে দিলাম যাতে তুই আর পুজো না দিতে পারিস, যাতে আমি না আসি এখানে, কিন্তু তুই তবুও তোর ছেলেকে দিয়ে পুজোটা দেওয়াচ্ছিস আর আমাকে আসতে বাধ্য করছিস। তো এইবারে কি হয়েছে, একদিন পুরো শনিবার দিন সন্ধ্যাবেলার কথা বলছি, একদম শনিবার দিন সন্ধ্যে 6:10-15 হবে, 2007-এর ঘটনা কিন্তু এটা। ছেলেটা কি করেছে, ওই সন্ধ্যা আহ্নিক দিচ্ছে যেমন দেয় আর কি। এবার ওই সময় লরি বাস নানান রকম অটো চলে, অটোর ভীষণ দৌড়াতো ওই শিয়ালদার ওই রাস্তাটায়, তো প্রচন্ড ধুলো উড়িয়ে উড়িয়ে যাচ্ছে। তো এবারে কি হয়েছে, হঠাৎ একটা লরি ওইখানে ঠিক ওই মুখটার কাছে এসে ব্রেক ফেল হয়ে গেছে। ব্রেক ফেল হয়ে গিয়ে পুরো মন্দিরের মধ্যে লরিটা ঢুকে গেছে, পুরো মন্দিরের মধ্যে লরিটা ঢুকে গেছে, বুঝলে। আর ছেলেটা সন্ধ্যা আহ্নিক দিচ্ছিল, মানে হাতে প্রদীপ ছিল, পঞ্চপ্রদীপ, সন্ধ্যা আহ্নিক করছিল। ছেলেটা কি করেছে, একদম ওই যে মায়ের মূর্তিটা যতটুকুনি, মায়ের মূর্তির ওপরে যে দেওয়ালটা, মায়ের ঠিক মাথার ওপরের যে দেওয়ালটা, ছেলেটাকে এমন ভাবে লরি পিষেছে না, ছেলেটা এইভাবে মায়ের ঠিক মাথার উপরে দেয়ালটার কাছে একদম লরিতে পিষে দিয়েছে। অথচ মায়ের কেন মূর্তি কিচ্ছু হলো না। তুমি ভাবতে পারো, এত বড় একটা লরি মন্দিরে ঢুকে গেল, মায়ের একটা মূর্তিতে কোথাও কোনো খুঁত হলো না, কোথাও কিছু লাগেনি। ছেলেটা পিষে গেল, একদম পিষে ছেলেটার যত শরীরে রক্ত সব মা মানে শরীরের মধ্যে মায়ের পড়লো, মানে জাস্ট মাকে ধুয়ে দিল, মায়ের ওই রক্তটা একটু চান করলো। এতটাই মা রেগে গেছিল, এতটাই, ভাবতে পারো, মানে গায়ে কাটা দিচ্ছে আমার এখন। এইটা সবাই জানে, সবাই দৌড়েছে ওই ঘটনা দেখতে। আমার মা, আমি তো ওইসব দেখতে পারি না, তাই আমি যাইনি। এটাই তো স্বাভাবিক, মানে ছড়িয়ে যাবে পুরো চারিদিকে, ছড়িয়ে গেছে, সবাই দৌড়েছে দেখতে। এই বেলেঘাটা সেল ট্যাক্সের মন্দির অ্যাক্সিডেন্ট। আমার মা এসে বলছি, জানিস বাবু, একটা ফোঁটা মায়ের কোনো কোথাও কিছু হয়নি, আর ছেলেটা ওইভাবে চিপকে পুরো দেয়ালে পিষে গেছে, আর ওইখান থেকে যত রক্ত মা চান করে নিয়েছে। কেউ বলছে মায়ের এটা করা ঠিক হয়নি, কেউ বলছে এরকম কি মা করতে পারে, কিন্তু জানি না এটা মা করেছে না কে করেছে, কিন্তু এটা হয়েছে। তারপরে কি হলো, ওই যে তার বাবা, মানে যে কুলপুরোহিত ছিলেন, তিনিও 3 দিনের জ্বরে, তারপরে আরো 3 দিন বেঁচে ছিল, তিনিও মারা গেলেন। ছেলেটার বাবা ঠিক আর 3 দিন বেঁচে ছিল, ছেলেটা মারা যাওয়ার ঠিক 3 দিন পরে তিনিও মারা যান।
মারা যাওয়ার পরে কি হলো, এদের হাত থেকে পুজোটাই চলে গেল, চলে গিয়ে অন্য একজন পুরোহিতের কাছে গেল পুজোটা। সে কি করলো, তড়িঘড়ি করে আগে পুজো দেওয়ার আগে সে পুরো দেওয়াল কাটিয়ে ওইদিকে দরজা, অন্যদিকে দরজা করে এদিকে পুরো দেওয়ালটা গেঁথে দিয়েছে। রাস্তার দিকে সে আগে একদম সিল করে দিয়েছে। এখন গেলে দেখতেই পারবে যে মন্দিরটা একদম রাস্তার দিকটা পুরো সিল করা। হ্যাঁ, ওই ঘটনাটা মানে গায়ে কাটা দেওয়ার মতো, সারা জাগিয়ে দিয়েছিল এই ঘটনাটা। মানে পুরো পাড়াতে, পুরো শিয়ালদা অঞ্চলের লোক ছাপিয়ে পড়েছিল ওটা দেখার জন্য। এইরকম ঘটনা। মা যে রেগে গেলে কি হয় সেটাই দেখিয়ে দিয়েছে, মানে ওই আমাদের তাণ্ডব লীলা যাকে বলে, তাণ্ডব লীলা করে দিয়েছে একদম। মানে সাংঘাতিক ঘটনা এটা একটা। মানে এটা তাহলে খুব ফেমাস হয়েছিল। ফেমাস মানে এটা মানে শিয়ালদার থেকে, মানে ওই মন্দিরে না আমার মা যখন এসছে, মা তো পুরো কাঁপছে, বলছে ওই দৃশ্য দেখা যায় না, তোরা যাসনি, খুব ভালো করেছিস, আমি দেখা যাবে না। মানে মা কাঁপছে রীতিমতো থরথর থরথর করে, এইরকম অবস্থা। মা বলছে যে ওই বাচ্চাটার শরীরে আর কিছু নেই, সব ফেটে গেছে, সারা শরীর চুপকে গেছে। সেটাই তো স্বাভাবিক, একটা লরি এসে যদি একটা দেওয়ালটাকে পিষে দিয়ে চলে যায়, তাহলে তুমি চিন্তা করতে পারো। ওই চালকটারও কিছু হয়নি, চালকটাও মরেনি, মানে ঠিক যার শাস্তি তাকেই দিয়েছে। কি অবস্থা বলো। কিন্তু কি বলতো, ছেলেটা তো নিষ্পাপ ছিল, 12 বছরের ছিল। ওটাই বলতে চাইছিলাম। এইটাই হচ্ছে ব্যাপার। কিরম ভাবে ঘটনাটা ঘটলো ভাবতেই পারবে না। এই হচ্ছে ব্যাপার। এই একটা ঘটনা, খুব ছোট কিন্তু ভীষণ ভয়ানক। মানে মা রুষ্ট হলে কি করতে পারে। না, এটার সাক্ষী তো আমরা বহুবার আছি না, আমরা কত ইয়েতে দেখেছি, হ্যাঁ কত স্টোরিতে দেখেছি, কত শুনেছি, কত ভিডিওতে দেখেছি যে মা কারোর উপর যদি রুষ্ট হয়ে যান তাহলে কি হতে পারে না হতে। তাই তো এইরকমই মা কালীর আরেকটা ঘটনাও আছে, ছোট্ট একদম। ওটাও ওই তোমার কেবি ব্লকে একজন খুব বড় করে মা কালীর পুজো দিত। আচ্ছা, ঠিক আছে। ওই পুজোটা দিত ওনার শাশুড়ি দিত। ওনার শাশুড়ি যেই বছর মারা গেলেন তার পরের বছর থেকে বৌমার কি হাল ধরলো। 1 বছর তো হলো না পুজো, কালো সুদ ছিল, তারপর থেকে হাল ধরলো। এবার বৌমা তো কোনোদিন সেরকমভাবে অত নিয়ম টিয়ম যায় না, কোনো একটা নিয়মের কোনো একটা ভুলভাল হয়েছিল। ভুলভাল হওয়াতে তার দেওর যে ছিল, ওই যে মানে ওরা 2 ভাই ছিল, ওই দেওর ছিল একদম নাস্তিক, একদম ঠাকুর ঠাকুর বিশ্বাস করতো না। মা পুজো দিত, দাদা বাবা সবাই মানতো, বৌদিও মানতো, কিন্তু ও মানতো না। ওর বিয়ে হয়নি, ও মানতো না, বলতে দূর ওইসব আমি ঠাকুর ঠাকুর মানি না, এরম বলতো। তো ওই পুজোর দিনকে বলি, ওদের আবার বলি হতো তোমার ওই চাল কুমড়ো বলি, ওই শাক ফাক বলি না, চাল কুমড়ো বলি হতো। তো এই বলি দেওয়ার সময় হঠাৎ চাল কুমড়ো খুঁজে পাচ্ছে না, যে চাল কুমড়োটা মায়ের জন্য আনা হয়েছিল, খুঁজে পাচ্ছে না। এবার দেওরকে খুঁজেই, তোমার কে তো ওইটা আনার দায়িত্ব দিয়েছিলাম, ওইটা কোথায়। এবার ওই দেওরকে এইটা যে বলবে, দেওরকেও খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। দেওর যে পাঞ্জাবি পরেছিল, একটা গোলাপি কালারের যে পাঞ্জাবি পরেছিল পাতলা, আর ধুতি পরেছিল, তো হঠাৎ করে দেখছে মায়ের মুখের মধ্যে ওই পাঞ্জাবির টুকরো কাপড়, আর ওই দেওরকে পাওয়াই যায়নি। এটা একটা অদ্ভুত ঘটনা, দেওরকে আর পাওয়াই যায়নি, আর মায়ের মুখের মধ্যে ওই পাঞ্জাবির কাপড়ের টুকরো লেগেছিল। মানে মা খেয়ে নিয়েছে পুরো একদম, কোনো একটা করেছিল, পুরো গায়েব। অনেক পুলিশে রিপোর্ট করেছে, এই করেছে, খোঁজা হয়েছে যে মণ্ডপ থেকে, মায়ের মণ্ডপ থেকে হঠাৎ আমার দেওর নিখোঁজ, কোথায় গেল, আর মিসিং ডায়েরি ওটা পেলোই না, ওনাকে আর পেলোই না। তো সবাই বলছে কেউ একা, ও হয়তো একা চলে গেছে, কোথাও গায়েব হয়ে গেছে। কিন্তু এটা গায়েব হওয়ার মতন নয়, সেদিনকে পুজোর দিনকেই গায়েব হবে। আর পাঞ্জাবির টুকরোটা মায়ের মুখে গেল কি করে? মায়ের মুখে দেখছে পাঞ্জাবির টুকরোটা, একটুখানি টুকরো, ছেঁড়া টুকরো। ভাবতে পারো কি আশ্চর্য না, কি আশ্চর্য, মানে আশ্চর্য। এইটাও কেবি ব্লকে হয়েছে, ভাবতেও পারবো না, ভাবতে পারবে না। ও নিশ্চয়ই কিছু একটা করেছিল, ওই চাল কুমড়োটাকে মনে হয় কোনো খুঁত করে দিয়েছিল বা আনেনি, এরকম কিছু একটা করেছিল। ওই দায়িত্বটা ওকেই দেওয়া হয়েছিল। ওই ভীষণ বদমাইশি করতো, মানবি না ঠিক আছে, কিন্তু কখনো এরকম করা উচিত না, খেলা উচিত না, খেলা উচিত না এইসব নিয়ে। একদম আমি মনে করি সবাইকে সম্মান করা উচিত। তাই তো, আমি ঠিক আছে, আমি অসম্মান তো করতে পারি না, আমি বিশ্বাস করি না সেটা আমার জায়গায়, সেটা আমার জায়গায়, কিন্তু মানে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা। হ্যাঁ, তাই তো। আর মা কালী হচ্ছে সব থেকে জাগ্রত দেবী এখন এই মুহূর্তে, এই কলিযুগে।
এই একটা ঘটনা। আর একটা আছে ভৌতিক, ওটা তোমার কেষ্টপুর অঞ্চলে। কেষ্টপুর অঞ্চল বললাম, কিন্তু বাড়িটার নাম আমি বলবো না, বাড়িটা অনেকেই চিনবে বললে কোথায়, ওই জন্য আমি মেনশন করা উচিত না, কারণ তারা কেষ্টপুর বললাম, ওই জায়গাটা বলে দিলে না তারা এসে সমস্যাও করতে পারে, সত্যি একদম। তো এইটা হচ্ছে, শুরু করি। বলো বলো। এটা হচ্ছে তোমার এই কেষ্টপুর অঞ্চলে একটা জায়গা, যেখানে তোমার দোতলা বাড়ি একটা। তো দোতলা বাড়িতে দুটো ফ্যামিলি থাকে, দুটো ফ্যামিলি থাকে, ঠিক আছে। আচ্ছা। একতলা এক ভাই থাকে, আর মেজো ভাই, মানে বড় ভাই মেজো ভাই, আর তো কেউ নেই। একটা বোন ছিল, তার বিয়ে হয়ে গেছে, ছোট বোন। তো ওপরে থাকতো তোমার মেজো ভাই, আর নিচে থাকতো বড় ভাই, আর ছোট বোনের বিয়ে হয়ে গেছে। ওরা ওদের ফ্যামিলি নিয়ে হ্যাপি ছিল। এইবার ওদের ওই আগেকার বাড়ি হয় না, দেখবে এখনকার বাড়িগুলো হয় না, সিঁড়িটা ভেতর দিকেই থাকে। এই মানে বাড়ির যে সিঁড়িটা বাড়ির ভেতরেই থাকে। আগেকারের কিছু বাড়িতে ছিল ওই তোমার সিঁড়িটা বাড়ির থেকে লাগোয়া ছিল, কিন্তু বাইরে ছিল। এরকম হয় না, এরকম আগেকারে ওনার ওই বাড়িটা তো ওনার মা বাবা তৈরি করেছে, তার মানে আগেকারের বাড়ি। তো এই বাড়িটার তোমার ভেতরে, যেমন ভেতরে একটা সিঁড়ি ছিল, যেটা তোমার ওপরে দোতলায় ওঠা যায় একদম সেপারেট, যাতে একতলার সাথে দোতলার কোনো কানেকশন না থাকে, সেরকম ভাবে তৈরি করা ছিল। আচ্ছা। কিন্তু আরেকটা সিঁড়ি তৈরি করা ছিল তোমার ওপরে একটা ঘর ছিল, 3 তলার ওপরে একটা ঘর ছিল। হ্যাঁ, ওইখানে ভাড়া দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল আলাদা, একদম আলাদা। ওইটা তোমার সিঁড়িটা ছিল বাড়ির গা ঘেঁষে, কিন্তু বাড়ির মধ্যে নয়। আচ্ছা। বাড়ির গা ঘেঁষে সিঁড়িটা দিয়ে উপরে উঠলে, মানে ভাড়াটিয়ারা যাতে ওই ওপরে 3 তলায় ভাড়া দিলে যাতে কোনো কানেকশন না থাকে বাড়িওয়ালাদের সাথে, তার জন্য কি বাড়িটা লাগোয়া একটা সিঁড়ি ছিল। মানে মেইন দরজার সাথে ওদের সাথে কোনো রকম ইয়ে করবে না? না 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 না, একদম না। ওইটার দরজা আলাদা, এইটার দরজা আলাদা। কেউ কারোর মুখ দেখতে চাইছে না, একদম কেউ কারোর মুখের ব্যাপার নেই। ভাড়াটে থাকবে ভাড়াটের মনে, ছোট ভাই থাকবে ছোট ভাইয়ের মনে, বড় ভাই থাকবে বড় ভাইয়ের মনে, এই একদম সেপারেট, এমন ভাবে তৈরি করা বাড়িটা। এইবারে ওইখান দিয়ে একটা কাজের লোক ছিল, মহিলা কাজের মাসি ছিল। সে কি করতো, ওই তোমার চারিদিকে যে আছে না 2-4টে বাড়িতে কাজ করে, এরকম কাজ করতো, তার সে জীবিকা নির্বাহ করে এইভাবেই। তো হঠাৎ বাড়ির কাছ থেকে যাচ্ছে, তো 3 তলা থেকে একটা মেয়ে ডাকছে। ওই যে ভদ্রমহিলা কাজের মাসিটা যাচ্ছে, ওই কাজের মাসি ধরার জন্য হয় না, দাঁড়িয়ে থাকে কেউ ওরভাবে। তো কেউ যে ধরো ভাড়া এলো, সে তো আর অত পরিচিতি নেই যে একে বলবে ওকে বলবে, সে কেউ কাজের লোক ঠিক করে দেবে, এরকম ব্যাপার অনেক সময় হয় না। চেনা পরিচিতি না থাকলে এটা হয় না, কাউকেই তো চেনে না। তো এবার কি করেছে, সে ওই 3 তলার ঘর থেকে জানলা দিয়ে ডেকেছে, আপনি কি কাজ করেন? তখন ওপর দিকে তাকিয়ে সে বলেছে, হ্যাঁ আমি তো কাজ করি লোকের বাড়ি। বলছে একটু আসবেন? তখন বলছে যে এখন, আচ্ছা ঠিক আছে। তো এসছে 3 তলায়, ওই সিঁড়িটা দিয়ে উঠে এসছে। এবার বলছে কি যে আপনি আমার ঘরে কাজ করছেন? আমি একাই থাকি, আমি পড়াশোনা করি, আমি তো এখানে একা, ওই রান্না বান্না আমি পারিও না আর করিও না। আপনি রান্না করবেন, ঘর মুছবেন, বাসন মাজবেন, আমার যাবতীয় জামা কাপড় যা আছে কাচাকুচি করবেন। আর আমার একটা ল্যাব আছে, মানে কুকুর, আমার একটা ল্যাব আছে, তার একটু ওই ভাত ঠাত মাংস টাংস ওই সেদ্ধ এগুলো করে দেবেন। তা কত নেবেন বলবেন? তা উনি বললো ওনার যা আর কি উনি নেবেন, তাতেই রাজি হয়ে গেল মেয়েটা। আচ্ছা ঠিক আছে, তাহলে কবে থেকে আসবো? ঠিক আছে, আপনি কালকে থেকেই আসুন। এবারে একটা কথা বললো মেয়েটা, যে একটা কথা আমার রিকোয়েস্ট একটা রাখবেন, অনুরোধ রাখছেন। কাজের ওই মেয়েটা মানে স্টুডেন্ট, যে আর কি পড়াশোনা করে, যে ওই ঘরটা ভাড়া নিয়েছে, ওই মেয়েটা তো মানে বলছে আপনি এখানে কদিন ধরে রয়েছেন? বলছে আমি এখানে 2-3 মাস হয়ে গেছে আমি এখানে আছি। তো একা একা কাজ করতে কষ্ট হয়, তো কাজের লোকের সঙ্গে পাচ্ছিলাম না। এই আপনাকে দেখে মনে হলো যে আপনাকে ডাকি, মনে হলো আপনি বোধহয় কাজ, আপনাকে রোজই দেখি এই পথে যাতায়াত করেন, তো মনে হলো আপনি কাজ করেন। তো বললো আপনি ঠিকই ধরেছেন। তা বলছে একটা রিকোয়েস্ট করবো? বলছে হ্যাঁ হ্যাঁ রিকোয়েস্ট করুন। মানে এই স্টুডেন্ট মেয়েটা কি কাজের লোকটাকে বলছে যে আপনাকে একটা রিকোয়েস্ট করবো মাসি, ডাকবেন? তখন বলছে হ্যাঁ করো। বলছে আমি যে আপনাকে কাজে রাখলাম, এটা আমার বাড়িওয়ালা যেন জানতে না পারে।
কেন আমার বাড়িওয়ালা অলরেডি বলে দিয়েছে এখানে থাকলে কারোর সাথে কথা বলা যাবে না, আর কি কোনো কারোর সাথে মেশা চলবে না। যেমন ভাবে তুমি আছো স্টুডেন্টের মতো থাকো, নিজের মতন থাকো, কারোর সাথে এখানে না কাউকে বাড়িতে আনা হবে না, তুমি কারোর বাড়িতে যাবে, গেলে যেতে পারো, কিন্তু তুমি কারোরকে আমাদের বাড়িতে আনবে না। এই নিয়মে যদি থাকতে পারো থাকো। আমাকে ভাড়া দেওয়ার আগেই বলে দিয়েছে যে আমি কাউকে যেন এখানে না আনি, সেটা সে কাজের লোক হোক, চাই বয়ফ্রেন্ড হোক, চাই কোনো বান্ধবী হোক, কেউ কাউকে এখানে অ্যালাউ করবে না। এইভাবে ভাড়ার শর্ত, তাতেই মেনে তো আমি এখানে নিয়েছি। তাই কাজের লোক রাখতে এখন ভয় পাচ্ছি, যদি জেনে যায় খুব খারাপ হবে, উঠিয়ে দেবে, আমি এখন কোথায় যাবো, উঠিয়ে দিবে, আর তো কিছু কথা বললো। তখন বলছে তাহলে আমি যে যাতায়াত করবো, তখন যদি ওরা কোনোদিন দেখে নেয়, তখন বলছে না না, ওদের তো এই দিকের দরজাটা সবসময় বন্ধ থাকে, ওরা খোলেই না, ওদের তো ওই দিকটা দরজা, আর এই দিকটা তো এদের দরজাটা এইটা খোলেই না, এটা তো ওদের বাইরের দিকটা নয়, এটা তো আমার দিকটা তো আলাদা একদম, আর ওদের যে এন্ট্রেন্সটা ওটা অন্য দিকটা ছিল, ঠিক আছে, আর এদিকটা একটা দরজা ছিল কিন্তু সবসময় ওটা বন্ধ থাকতো। তো বলছে এটা তো কখনো খুলে তারা দেখতে পাবে না। তখন বলছে ঠিক আছে তাহলে আসবো, আর তুমি মাসি যেই সময় আসবে ওরা সেই সময় কখনোই ওরা থাকে না, মানে এই সময় এই জায়গাটা বেরায় না, যে যার মতন অফিস চলে যায়, তুমি তো আসো দুপুর 12টার পর, কারণ আমি তো একটু ঘুম থেকে দেরি করে উঠি, রাত জেগে পড়াশোনা করি, তো তুমি তো দুপুর 12টার পর আসবে, ওরা তখন ওরা একদমই ওদের দরজা কপাট বন্ধ থাকে। তখন বলছে ঠিক আছে ভালো, আর যদি ধরা পড়ি তাহলে কিন্তু তুমি বুঝে নেবে, আমি জানি না, মাসিটা বলেছে, কাজের মাসিটা। তখন বলছে ঠিক আছে আমি বুঝে নেবো। তো এবার এইভাবে কাজ করছে, রোজই কাজ করছে, ওর রান্না করে দিয়ে আসছে, ল্যাপটারও রান্না করে দিয়ে আসছে, তো মাস গেলে ঠিকঠাক একদম সময়ের মধ্যেই মায়নাটাও দিয়ে দিচ্ছে। এইভাবে কাজ করছে, এই কাজ করতে করতে তোমার হয়ে গেল প্রায় 2.5-3 মাস কাজ করছে ওই মেয়েটার ঘরে। এইবারে কাজের মাসিটা একদিন বলছে যে আমার 2-3 দিন একটু ছুটি লাগবে, আমার মেয়ের বাচ্চা হবে, তো আমাকে ওখানে যেতে হবে, আমাকে 3 দিন মতন ছুটি দিতে পারবে? আমার খুব মানে উনি এমনিও কামাই করতো না কখনো, আমার ছুটি লাগবে, আমার মেয়ের তো অবস্থা খারাপ, এবার হসপিটালে ভর্তি হবে, তো মায়ের তো দরকার ওখানে। তখন বলছে ঠিক আছে কদিন নেবে ছুটি? বলছে এই 3-4 দিন। বলছে ঠিক আছে। তো এইবারেই ওই 3-4 দিন ছুটি নেওয়া কথা বলে সে চলে গেল কাজের মহিলাটা। 3-4 দিন পর 5 দিন পর ফিরে এসছে, মানে 5 দিনের আগে সে আসতে পারেনি, যে কোনো কারণেই হোক আসতে পারেনি। 5 দিন পর এবার এসছে, ওই 12টার পর যেমন আসছে আর কি, দুপুর 12টার উঠেছে ওপরে, উঠে দেখছে দরজা এমনিতে তো সবসময় না, ও যেহেতু ও বলেছে আমি যদি কখনো ঘুমিয়ে থাকি তো আমি তুমি যখন আসো আমি তো জানি আমি দরজাটা ভেজিয়ে রেখে ঘুমাবো, একবার উঠে কোনো মতে ভেজিয়ে দেবো, দিয়ে আমি শুয়ে পড়বো, আমাকে ডাকবে না, তুমি তোমার কাজ করে চলে যাবে, মেয়েটা এটা বলেই রেখেছিল। তো বলেছিল ঠিক আছে। এবার ওই উঠে দেখছে দরজাটা সাজানো, মানে ভেতর থেকে ছিটকানি নেই, ছিটকানি দেওয়া নেই, তবে ভাবছে ঠিক আছে মনে হয় ঘুমাচ্ছে, তো আস্তে করে ঢুকেছে। ও এর মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি, ওই ল্যাবটা সবসময়তেই ব্যালকনিতে বসে থাকতো, ওদের একটা ব্যালকনি ছিল ছোট্ট মতো, ওই ব্যালকনিতেই বসে থাকতো ল্যাবটা। কখনো ওই ব্যালকনি থেকে খাবার জন্য আসতো, কখনো হয়তো পটি পি করবার জন্য আসতো, কিন্তু ওই ব্যালকনিটাই ছিল ওর আস্তানা, ওইখানেই বসে বসে ও রাস্তাটা দেখতো, ওইভাবেই ওই ল্যাবটা ওখানেই বসে থাকতো, বেশি সময় ওখানে কাটাতো। হ্যাঁ বেশি সময় ওখানেই কাটাতো দিনের। তো ও হঠাৎ করে দরজাটা খুলছে, খুলে দেখছে যে ব্যালকনিতে ল্যাবটা ওইভাবেই বসে আছে, আর দেখছে খাটের মধ্যে পেছন ফিরে শুয়ে আছে, মানে ধরো দরজা খুললে দরজার দিকে মুখ করে নেই, উল্টো দিকে মুখ করে শুয়ে আছে মেয়েটা, বুঝতে পেরেছো? মানে পিঠটা দেখা যাচ্ছে মেয়েটার পিঠ। তা দেখছে ও শুয়ে রয়েছে, ও আচ্ছা শুয়ে থাকুন, আমি কাজ করে নিই, ঘর মোছা বাসন মাজা, কাছাকাছি নেই, ঘর মোছা বাসন মাজা সেদিনকে কাছাকাছি ছিল না, রান্না টান্না করে নিই। এবার রান্নাঘরে গিয়ে দেখছে সব খাবার দাবার বাসি, পুরো পচে গিয়ে গন্ধ ছাড়ছে। ভাবছে যে আমি আসিনি, ওই মনে হয় ওই 2-3 দিনের বাসন মনে হয় পড়ে রয়েছে, ওই পচা গন্ধ সব খাবারগুলোকে এক জায়গায় করে, তারপরে বাসন টাসন মেজে খড় ফড় মুছে, তারপরে ওই তোমার সব কাজ করে এবার ওকে মানে যাওয়ার আগে ভাবছে নক করে দিয়ে যাই, ডেকে দিয়ে যাই, যদি আবার দরজা ভেজানো থাকে যদি ঢুকে যায়, এই বলে মেয়েটাকে ডাকতে গেছে। এর মধ্যে হাত দিয়েছে খাটের মধ্যে মেয়েটার গায়ে,
দেখছে হাতটা বিছানার মধ্যে লাগছে, মেয়েটার গায়ে লাগছে না। হঠাৎ করে দেখছে মেয়েটা নেই। হ্যাঁ হ্যাঁ, মানে ওই মাসির থেকে শুনেছে আমার বান্ধবী বলতে গিয়ে তার তখনও ঠোঁট কাঁপছে। বলছে আমি এরকম হাত দিচ্ছি, মেয়েটার গায়ে দিচ্ছি, আমার বিছানায় হাত লাগছে। তারপর দেখি বিছানায় কোথাও নেই মেয়েটা, মানে বিছানায় কোথাও নেই মেয়েটা। আবার ব্যালকনির দিকে তাকিয়ে দেখছে কুকুরটাও নেই। আচ্ছা, ঠিক আছে, এইবার মানে ও ভাবছে এটা কি, মানে কি হচ্ছে ওর সাথে, ও কি কোনো হ্যালুসিনেট মানেও বোঝে না। কিন্তু ও বলছে আমি কি চোখে ধাঁধা দেখছি, তাহলে কি মেয়েটা ছিল না ঘরে, আমি কি ভুল দেখলাম, এই নিজের মধ্যে নিজে একটু ভাবছে। ভাবতে ভাবতে ও মানে ওই পড়ি মরি করে দৌড়ে বেরিয়েছে। দৌড়ে বেরিয়ে ও কি করেছে, সেদিনকে ওই বাড়িওয়ালাদেরকে নক করেছে ভয়ের চোটে। হ্যাঁ, যেটা আর কি বলে দিয়েছিল মেয়েটা যে কোনোদিন যেন না জানতে পারে তুমি আমার ঘরে কাজ করো। সে কি করেছে, ভয়ের চোটে বাড়িওয়ালাকেই নক করেছে। এইবারে বাড়িওয়ালাকে নক করার পরে বাড়িওয়ালা করেছে, কি ব্যাপার, আপনি কে? চেনে না তো, এই যে 2.5-3 মাস কাজ করছে তো লুকিয়ে বেরোয়, কেউ দেখতেই পায়নি ওকে কোনোদিনও, চেনেই না, আপনি কে? তখন বলছি এই যে আমি তো কাজ করতাম এই বাড়িতে। বলে কোথায় কাজ করতেন? মানে এই তো ওপরে 3 তলায় কাজ করতাম, আজকে দেখি এরম ঘটনা। আমি তো আজকে 2.5-3 মাস ধরে কাজ করছি, আমি হঠাৎ আজকে গিয়ে দেখি যে উনি শুয়ে রয়েছেন পেছন দিক ফিরে, কুকুরটা ব্যালকনিতে বসে। হঠাৎ করে দেখছি মেয়েটাকে ডাকতে যাব, পিঠের মধ্যে হাত দিতে গিয়ে দেখি নেই, ভ্যানিশ, পুরো চোখের সামনে ভ্যানিশ। আমি আমার মানে চিন্তা করতে পারো, এটা অদ্ভুত ঘটনা। বলছে আমার হাতটা বিছানাতেই লাগছে। বলছে কি বলছেন, আপনার কি মাথা পাতা পাগল হয়ে গেছে নাকি? বাড়িওয়ালাটা বলছে। বলছে মানে? বলে আপনার কি মাথা পাগল হয়ে গেছে নাকি? আমাদের কোনো ভাড়াটেই নেই। বলছে ভাড়াটে নেই মানে? আমি যে 2.5-3 মাস ধরে কাজ করছি, ভাড়াটে নেই মানে? বলে বাজে কথা কেন বলছেন? বলছি তো ভাড়াটে নেই। আর ভাড়াটে থাকলে আপনাকে বলবো না কেন? কোন ইন্টেনশন আমরা বলবো না বলুন? আমাদের আপনাকে না বলে কি আছে? আর ভাড়াটে থাকলে আমরা জানবো না? আপনি জানবেন আমাদের ভাড়াটা আমরা জানবো না? এই তকাতকি হচ্ছে। তখন বলছে চলুন আপনি, এবার কাজের লোকটা বলছে চলুন আপনি, আমি কাজ করতাম, আমি আজকেও বাসন মেজে এলাম। বলছে চলুন, এই বাড়িওয়ালা বলছে চলুন। এবার বাড়িওয়ালার ওপরের থেকেও ছোট ভাই চলে এসছে দোতলাতে। কি হচ্ছে, কি ব্যাপার? বলছে দেখ না ভাই, বলছে যে ওপরে নাকি 3 তলায় কাজ করতো, বলে হাসছে। তখন বলে না না, আমাদের বাড়িতে তো আজকে 3 বছর হয়ে গেল কোনো ভাড়াটে নেই। বলে ভাড়াটে নেই, চলুন ওপরে। এবার গেছে ওপরে। ওপরে গিয়ে দেখছে ঘর তালা মারা। ঘরটা একটা তালা মারা, পুরনো একটা বড় ভারী তালা মারা। বলছে দেখেছেন আমরা যে তালাটা লাগিয়েছিলাম 3 বছর আগে, ওইভাবেই পড়ে রয়েছে তালাটা। বলছে মানে? মানে কাজের লোকটা আর হতবম্বের শেষ নেই, মানে আবার হতবম্ব হলো ওইটা দেখে, তালাটা দেখে। কেন, ও তো দরজা ভেজানো ছিল, দরজা খুলে কাজ করলো। করার পরে ও বেরিয়ে এসছে, ওই মেয়েটাকে ওই মানে হঠাৎ দেখছে মেয়েটা নেই, এই দেখছে মেয়েটা আছে, কুকুরটাকেও দেখলো, তারপর দেখলো কুকুরটা নেই। পড়িমড়ি করে ও দৌড়ে বেরালো, তখন তো আর ও তালা লাগায়নি, তার মানে তালাটা ও ঝুলছিলই। আর এইগুলো সম্পূর্ণই মেয়েটা একটা ভৌতিক মায়া ছিল। মেয়েটা ওখানেই বাস করছে, মেয়েটাটা সংসার পাতিয়ে নিয়েছে, মেয়েটা মৃত। তখন বলছে কি ব্যাপার? তখন মানে হতভম্বের তো শেষ নেই, ও তো বুঝতে পারছে না কি হচ্ছে আমার সাথে। আমি তো এক্ষুনি দৌড়ে এলাম, এর মধ্যে তালাটাকে মারলো। তখন বলছে এটা 3 বছর আগে আমরাই তালা মেরে দিয়েছি। আচ্ছা। তখন বলছে আপনাকে বলছি, আপনি শুনুন, ফোরকাস্ট করবেন না, শুনুন, এটা আমাদের এখানে কেউ নেই ভাড়াটে। 3 বছর আগে ছিল একটা স্টুডেন্ট, একটা মেয়ে। আর আপনি যখন ল্যাবের কথা বললেন, কাজের লোকটা বললো যে ল্যাবটাও নেই, মেয়েটাও নেই, তখন ওরা বুঝেছে যে কাজের লোকটা মিথ্যে কথা বলছে না। কেন, ল্যাবটা আছে কি করে জানলি? কেউ যদি তার ঘরে না যায় কি করে জানবে তার ঘরে কুকুর আছে কিনা? তাই জন্য ওরাও একটু মানে শোনার পরে ওরাও একটু হতচকিত হয়ে গেছে। হয়ে গিয়ে ওনাকে ঘটনাটা বললো। আদ্যপান্ত ঘটনাটা হচ্ছে 3 বছর আগে একটা মেয়ে এসেছিল। বলছে 3 বছর আগে একটা মেয়ে ছিল, 7 মাস টোটাল ছিল আমাদের বাড়িতে। মেয়েটার ব্যবহার খুব ভালো ছিল, খুব আস্তে আস্তে কথা বলতো, মানে এই পাশের জন কথা শুনতে পারবে না, এত আস্তে কথা বলতো। খুব ভালো মেয়ে ছিল, স্টুডেন্ট ছিল। ও এয়ার হোস্টেস নিয়ে কোনো একটা পড়াশোনা করছিল। তো ওর সাথে একটা ল্যাবও ছিল। একদম ভালো, 7-8 মাস ছিল আমাদের বাড়িতে। হঠাৎ করে মেয়েটার একদিন
কোনো একটা ফোনে কথা হচ্ছিল, মেয়েটা কোনোদিন চেল্লাতো না, একদম আস্তে আস্তে কথা বলতো। হঠাৎ চেল্লামিল্লি শুনেছিল, মানে ফোনে কারোর সাথে চিল্লে চিল্লে কথা বলছিল, ঠিক আছে। তখন ওরা ভাবছে কি কথা বলছে, কি ব্যাপার, মেয়েটার তো কোনোদিন গলা শুনি না, আজকে হঠাৎ এত গলা কিসের, এত কি হলো। মানে মেয়েটা কাউকে ভালোবাসতো, পরে মারা যাওয়ার পর ওটা বেরিয়ে এসেছিল, ভালোবাসতো। তো ছেলেটা ওর সাথে চিট করেছিল, কোন একটা দশ করেছিল মেয়েটা। কেমন বিষয়টা? মেয়েটা কোন একটা ছেলেকে ভালোবাসতো, ঠিক আছে। আচ্ছা। ছেলেটা বহু বছর প্রেম করে, যেটা হয় আজকালকার ছেলে মেয়েদের, সব সম্পর্কই হয়ে গেছিল। হ্যাঁ, ওদের মানে 4 বছর প্রেম ছিল, 4 বছর প্রেমে ওদের সমস্ত কিছু সম্পর্ক হয়ে গেছিল। তারপরে হঠাৎ ছেলেটা মেয়েটাকে চিট করে, ছেড়ে দেয় পুরো। আচ্ছা। তো ছেলেটা ছাড়ে, তাই তো? ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়েছে, হ্যাঁ। তো এতদিনের সম্পর্ক, পুরো স্বামী স্ত্রীর মতো ওরা মেলামেশা করতো। তারপরে কি হয়েছে, মেয়েটা এটা নিতে পারছিল না, খুব চেল্লাচ্ছিল, খুব কাঁদছিল, ছেলেটার সাথে ফোনে কথা বলছিল। ছেলেটা নানান রকম আর্গুমেন্ট দিচ্ছিল যে আমার বাড়ি তোমাকে পছন্দ করছে না, তখনও বলেছে। এইসব কথাগুলো বাড়িওয়ালা শুনতে পাচ্ছিল, জোরে জোরে চেঁচাচ্ছিল। যেই মেয়ে কোনোদিন গলার স্বর এত জোরে কোনোদিন ছিলই না, সেই মেয়ে চেঁচাচ্ছে, কাঁদছে, বলছে হ্যাঁ তখন প্রেম করার সময় মনে ছিল না, তখন বাবা মা বলেছিল প্রেম করতে, তখন তো বাবা মার পারমিশন নাওনি, জ্ঞান ত্যান কথা হচ্ছিল। তারপরে হঠাৎ চুপ, মেয়েটা বলছে ঠিক আছে আর তোমাকে কোনোদিন ফোন করব না, এটাই আমার শেষ ফোন ছিল, আর কোনোদিনও ফোন করব না। তখন বুঝতে পারিনি যে মেয়েটার মোটিভটা কি, এরা কেউ বুঝতেই পারেনি। মেয়েটা দরজা লাগিয়ে দিয়ে ওরা কি করেছে, মানে সারা রাত যেমন আর কি হয় না, যে সকালবেলা উঠে আবার খোঁজ নিতে গেছে কি ব্যাপার, ওরা মেয়েটা এখন সুস্থ আছে তো, খেয়েছে তো, ই করেছে, মানে একটু ভাবছি যে কি হয়েছে, দেখে আসি তো একটু। তো দেখতে গেছে, দেখতে গিয়ে দেখছে দরজাটা ভেজানো ছিল। মানে মেয়েটা এতই ভালো ছিল, ঠিক মানে মরার আগে দরজাটাকে চিটকিনি দিয়ে আটকে দেয়নি, যাতে দরজাটা না ভাঙতে হয়। মানে কারোর কোনো ক্ষতি করেনি, কতটা ভালো দেখো, যে কারোর একটা দরজা যাবে সেটুকুও তার জ্ঞান ছিল মরার আগে, যে দরজাটা যাতে ভেঙে না যায়, ভেঙে না ফেলতে হয়, ক্ষতির সম্মুখীন যাতে হতে না হয় বাড়িওয়ালাকে, তার জন্য দরজাটা ভেজিয়ে রেখেছিল। ভেজিয়ে রেখে সে খাবার খেয়েছিল বিষ মিশিয়ে। আর কুকুরটাকে কে দেখবে, কেউ দেখার নেই, তাই জন্য কুকুরটাকেও বিষ খাই দিয়েছিল। কুকুরটাকেও মেরেছে, নিজেও মরেছে। মরে ও দরজা ভেজে ওইভাবেই ঠিক খাটে যেভাবে কাজের লোকটা দেখেছিল ওইভাবেই শুয়েছিল, কেন ওরা এসে দরজা ভেজানো ছিল, ওরা দরজাটা খুলে দেখে মেয়েটা ওইভাবে শুয়ে আছে, পাশ ফিরে ভেবেছে শুয়ে আছে, ঘুমাচ্ছে, সারা রাত হয়তো কান্নাকাটি করেছে, ওরা বুঝতেই পায়নি প্রথম চোটে, মানুষ ভাবে, হ্যাঁ মানুষ তাই ভাবে। এইবারে আবার ওরা চলে গেছিল, দরজা ভেজানো, ওরা চলে গেছিল, ওরা আর ডাকেনি। এইবারে সারাদিন হয়ে গেছে, কোনো মানে আওয়াজ নেই, কোনো কিছু নেই। আবার বিকেলের পরে উঠেছে, উঠে ওরা দেখছে ওইভাবেই মেয়েটা শুয়ে আছে, কুকুরটা ওইভাবেই শুয়ে আছে ব্যালকনিতেই। কি ব্যাপার, তখন মেয়েটাকে ছাড়া দিতে দেখছে শক্ত হয়ে গেছে, মানে আগের দিন রাতের মরা তো, মরা শক্ত হয়ে গেছে, মানে মরে একদম কাঠ হয়ে গেছে, কুকুরটাও পুরো কাঠ হয়ে রয়েছে ব্যালকনিতে, ওইভাবে কুকুরটা পড়ে আছে, আর খাটে মেয়েটা পড়ে আছে। তো এইবার তো পুলিশকে এবার ফোন করে দেয় ওরা তো বুঝতে পারেনি। আর পুলিশ এসে তো নিয়ে যায়, বলছে মরা তো অনেকক্ষণ আগে মরে গেছে, সে তো মানে প্রায় 24 ঘন্টা হতে যায়, একদম পুরো নষ্ট হয়ে যেতে শুরু করেছিল, একদম শক্ত হয়ে গেছিল। তারপরে তো মেয়েটার বাবা মাকে সমস্ত খবর দেওয়া হয়, তো তারা এসে কান্নাকাটি করে, মেয়েটাকে নিয়ে গেল, পোস্টমর্টম করে ওই বাড়িতেই নিয়ে গেল। এবার মেয়েটার কিছু জিনিসপত্র ছিল, বাসনপত্র ছিল, একটু বেডিং ফেডিং ছিল, হ্যাঁ এদের ঘরে ফার্নিচার উইথ ফার্নিচারই আর কি ঘর ভাড়া দিয়েছিল, একটা খাট ছিল, একটা আলমারি ছিল, এরকম কিছু টুল ছিল, আর মেয়েটার কিছু বাসন ছিল নিজস্ব কেনা। আর ওরা আর কি করেছে, ওই ঘরটা আর ওরা ভাড়া দেয়নি, ওইভাবেই ঘরটা ফেলে রেখেছে। ঠিক যেভাবেই মেয়েটা মারা গেছিল, যেই পাশ ফিরে কাজের লোকটাও ঠিক সেইটাই দেখেছে, পাশ ফিরে এইভাবেই শুয়েছিল, ঠিক সেইভাবেই। প্রত্যেক রাতে একদিনও দেখেনি ওকে হাঁটাচলা করতে, কোনো দিন দেখেনি। কাকে দেখেছে? মানে যে মারা গেছিল আর কি, সুইসাইড করেছিল যে মেয়েটা, সে মেয়েটাকে জাস্ট ওখানে শুয়ে থাকতেই দেখেছিল, আর কোনোভাবে মানে কোনোদিন হাঁটাচলা করতে দেখেনি? না তারপরে ওরা না, সেটা কাজের লোক তো কোনোদিন এটা দেখবে কি করে, কাজের লোক তো জানে ওদিক জীবিত। হ্যাঁ না ওটাই বলছি,
হ্যাঁ, কাজের লোক তো বুঝতে খুনাক্ষরে বুঝতে পারেনি যে ইনি মৃত, আমি মৃতর ঘরে সংসারে কাজ করছি। মানে ওটাই বলছি, এই কয়েকদিনে উপায় নেই। ওই একবারও দেখেনি যে মানে যার বাড়িতে কাজ করছিল সেটা বলছি আমি। না 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 না, কাজের লোক কিছু বোঝেনি, কাজের লোক কিছুই বোঝেনি। সে সেদিনকেই ঘটনাটা শুনলো। ওই তার আগে সে কি দেখতো, খালি ও বিছানার মধ্যে শুয়ে আছে? না 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 না, সেই দিনটাই তারা দেখেছিল যে ওই যে যেদিনকে মানে রিয়ালাইজ করলো যে মেয়েটা মারা গেছে, শুধু সেদিনটাই শোয়া দেখেছিল, আর কিছু দেখেনি। কিন্তু তারপরে ওরা কি করেছে, কাজের লোককে বলছে, সেটা বলা আমার তোমাকে এখনো শেষ হয়নি। কাজের লোককে বলছে যে তুমি জানো মেয়েটা সত্যি ভালো মেয়ে ছিল, মেয়েটার কোনোদিন স্বর মানে পাশের লোক শুনতে পেত না, মেয়েটা ভালো ছিল, আমাদের দরজারও যাতে ক্ষতি না হয় তার জন্য দরজাটা ভেজিয়ে দিয়ে রেখেছিল। আর মেয়েটা অদ্ভুত ভাবেই মানে বাড়ির মধ্যে নয়, ঠিক ওপরে ছাদে যেন কোনো একটা কান্নার আওয়াজ পেত, মানে ফুপিয়ে ফুপিয়ে। ও যে সদমা মানে ভেতরে যে দুঃখটা নিয়ে গেছিল, সেই দুঃখটা প্রতি রাতেই ওরা শুনতে পায়। বলে এই জন্য আমরা কোনোদিন আর ভাড়াও দিইনি। কেন? কাউকে নিয়ে এসে তো বিপদে ফেলা আমাদের কাজ হয় না, তাই আমরা ভাড়াও দিইনি। কেন? ওই ঘরটা ওর নামেই করে দিয়েছি আমরা, ওই থাকুক। কেন? আমরা প্রতি রাতে আমাদের এটা অভ্যস্ত হয়ে গেছে, তার জন্য আমাদের এদিকে দরজাটা যেটা ছিল দরজাটাকেও আমরা আটকে দিয়েছি। এদিকে দরজা দিয়ে আমরা পাস করি না, মানে এই যে এন্ট্রান্সটা আমরা বন্ধ করে দিয়ে অন্য দিকের এন্ট্রান্স করেছি আমরা। আমরা আর এই দিক থেকে বেরাইও না, আমরা কিছু করিও না। আমরা জানি মেয়েটা কারোর কোনো ক্ষতি করবে না, উল্টে প্রোটেক্ট করে বাড়িতে, যেন প্রোটেক্ট করে, যেন মনে হয় যেন ও আছে তো ঠিক আছে, ও আছে তো আমাদের কোনো বিপদ হবে না, সবকিছু ঠিক থাকবে। সবকিছু যেন ঠিকঠাক থাকবে। এই যে আমফান ঝড়ে, এই যে আমফান, এটা কিন্তু রিসেন্টের ঘটনা জানো তো একদম। এই যে আমফান ঝড় গেল 20 সালে, এই আমফান ঝড় ওঠার আগে ওরা সংকেত পেয়ে গেছিল জানো। মানে এটা বললে গায়ে কাটা দিচ্ছে এখন আমারও। তুমি জানো মানে আমার বান্ধবীটাকে ওই কাজের লোকটা বলেছে যে আমফান ঝড়ে ওদেরকে মানে স্বপ্ন দিয়ে দিয়েছিল। কেন? কেউ যেন, স্বপ্ন না, কেউ যেন কানে কানে এসে বলে গেছিল কোথাও যাবে না আজকে তোমরা বাড়ির থেকে, আজকে বিশাল দুর্যোগ আসতে চলেছে। কে দেখেছিল স্বপ্নটা? শাশুড়িটা দেখেছিল, কোনো বৌমা মানে 2 ভাই, ভাইয়ের বউ কেউ দেখেনি স্বপ্নটা। স্বপ্নটা দেখেছিল কে? ওই 2 ছেলের মা, ওই যে যার বাড়ি আর কি, বাবা মাই তো বাড়িটা করেছে, ছেলেরা এখন ভাগ করে নিয়েছে, বিয়ে হয়ে গেছে, ভাগ করে দিয়েছে। তো শাশুড়িটা শ্বশুরটা থাকে হচ্ছে এই বড় ছেলের কাছেই, ওই একতলাতেই থাকে, ওরা দোতলায় ওঠে না, উঠতে পারে না, বয়স হয়ে গেছে তো। তারা বলছে বাবু, শাশুড়িটা শুধুমাত্র শুনতে পেয়েছে, কানের কাছে যেন কেউ এসে বলছে আজকে দুর্যোগ হবে। ভোরবেলা, মানে এটা হয়েছিল 20 সালের মে মাসের 24 তারিখ না 25 তারিখ আমফান হয়েছিল বোধহয়। তো তার আগের দিন রাত্রেবেলা, যেদিন আর কি আমফান হয়েছিল তার আগের রাতের কথা বলছি, মানে অদ্ভুত এক বর্ণ মিথ্যে বলছি না আমি, এক বর্ণ মিথ্যে নয়। শাশুড়িটা বলছে মানে ওই যার বাড়ি, সে বলছে যে আমাকে যেন কেউ এসে বলে গেল আজকে মহা দুর্যোগ হবে, মানে রাত্রেবেলায় বলছে আজকে মহা দুর্যোগ হবে, যেন কেউ না বেরোয় ঘর থেকে, যেন কেউ না বেরায়, যেন আজকে দুর্যোগ হবে। আমফান ঝড়ের আগে ওরা জেনে গেছিল। হ্যাঁ, তখন ওরা ওর 2 ছেলেকেই বললো বাবু তোরা বেরাস না, আজকে কিছু হতে চলেছে। হলো তো দুপুরের পরে, কিন্তু সকালে কাজে বেরাতে দেয়নি। আমফানটা হয়েছিল কখন? দুপুরের পরে। হ্যাঁ, দুপুরের পরে হয়েছিল। এই ধরো কটার সময় হয়েছিল? 3টে নাগাদ হয়েছিল। ওরম টাইমে আওয়াজ পাওয়া যাচ্ছিল, কিন্তু ওরম টাইমে মানে পুরোটাই, কিন্তু ঝড়টা এসেছিল ঠিক 2:30 থেকে। কিন্তু এরা তো কাজে বেরিয়ে যায় সব 9টা-10টার মধ্যে। তখনই মাটা বলেছিল আমার না যেন মনে হলো কেউ আমাকে এসে আমার বলে গেল, আমার তো বয়স হয়েছে, আমি তো খুব ডিপ ঘুমাই না, একটা আলগা ঘুমের মতো ছিলাম, আমাকে যেন কেউ বলে গেল আজকে খুব একটা দুর্যোগ হতে চলেছে, আজকে যেন কেউ না বেরায় বাড়ির থেকে। একটা কানের কাছে বলেই ব্যাস ফট করে যে ঘুমিয়ে গেল, দেখছে কেউ কোথাও নেই। আমি কি স্বপ্ন দেখলাম? মানে শাশুড়িটা বলছে বৌমাদের ছেলেদের, আমি কি স্বপ্ন দেখলাম না আমার কানের কাছে কেউ বললো, কিন্তু আমাকে কেউ বললো দুর্যোগ হবে। বলছে কোথায় দুর্যোগ হবে, ঝলমলে আকাশ, কি বলছে দুর্যোগ হবে। তো মায়ের কথা শুনে তবু ওরা বেরায়নি, আর কাজে সেনকে বেরোয়নি। কিন্তু সত্যিই তাই, তারপরেই মেঘে হয়ে এলো, তারপরেই বৃষ্টি, তারপরেই ওরম আমফান ঝড়, যেই ঝড়ে মানুষ মারা যেত বাইরে বেরালে। তার মানে প্রোটেক্ট করলো না,
এখনো অব্দি প্রোটেক্ট করছে ওদেরকে। ওরা নিজেরাই বলে যে আমি এত কিছু মেয়েটার নামে আর বলতে চাই না গো, মেয়েটা এখনো আমাদের প্রোটেক্ট করে, কোনো কিছু খারাপ হওয়ার আগে আমাদের বলে দেয়। এইরকম এইটা হচ্ছে মানে এখনো চলছে ওটা, এখনো এখনো। এটা বেশি দিন আগের ঘটনা নয়, এটা 19 সালের ঘটনা। এই ঘটনাটা 2019-20 কাছে, বুঝছো, এরকম একটা ব্যাপার। আচ্ছা, ভাবা যায় মানে ভাবা যায় বলো, মানে কি ভাবা যায়? ওদের আমফান ঝড়টা ওরা আগে টের পেয়ে গেছে। দেখো ও তো ভৌতিক বলো, ও তো শরীর নেই, নশ্বর। ও কাউকে ভয় দেখায় না, কারোর কোনো ক্ষতি করে না। ও মানে কত ভালো আত্মা, বলে না আত্মার মধ্যেও আছে খারাপ আত্মা ভালো আত্মা। এই ভালো আত্মা এ মরে গিয়ে ও চায় লোক বাঁচুক। হ্যাঁ, এ তো মরে গেছে কিন্তু চায় লোক বাঁচুক, যার বাড়িতে আছে, যারা আশ্রয় দিয়েছে তারা বাঁচুক। তাই জন্য বলছে আমরা কোনোদিন এই ঘরটাকে বাড়াও দেবো না, এই ঘরটাকে আমরা ভাঙবো না, ছুড়বো না, ওইভাবেই থাকুক। ও থাকুক, ও আমাদের বাড়িতে থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই। ওরাই থাকতে দিয়েছে ওকে, চিন্তা করো। কিন্তু বুঝিয়ে দিয়ে গেল কাজের লোকটাকে, মানে কাজের লোকটা মৃত লোকের ঘরে, মৃত মেয়ের ঘরে কাজ করছিল। বাবা যা 3 মাস কাজ করছিল। অবিশ্বাস্য, অবিশ্বাস্য, কিন্তু এটা একদম সত্যি, একদম সত্যি। এটা আমি তাও বলে দিচ্ছি, আমার বান্ধবীটার নাম ঋতিকা, ওই আমাকে ঘটনাটা বলেছে। আর ইভেন ওর ঘরেই কাজ করতো কিছুদিন আগে, ওই কাজের লোকটাই ওই কাজ করতে এসেই ঘটনাটা বলেছে। এখন আর ও কাজ করে না, এখন অন্য জায়গায় চলে গেছে পড়াশোনা করার জন্য। ও গেছে তোমার ওই দিল্লি, জুনিয়র ফ্রেন্ড আমার, ও এখন দিল্লিতে আছে এই মুহূর্তে। তো ওই আমাকে এই ঘটনাটা বলেছে। ওকে, ভাবা যায়? বলছে আমার ঘরেই কাজ করতো কাজের লোকটা, তাই জন্য আমি জানলাম। একটা জিনিস দিদি আমার যেটা একটুখানি তোমাকে জিজ্ঞেস করার আছে, সেটা হচ্ছে মেয়েটা ওই বাড়িতে কতদিন কাজ করেছিল, মানে সেই মেয়েদের 2.5-3 মাস, যে আর কি কাজের মেয়েটা। হ্যাঁ, 2.5-3 মাস। 2.5-3 মাস। তো 2.5-3 মাসে ও ওই মেয়েটাকে, মানে যার বাড়িতে কাজ করেছে, তাকে হাঁটাচলা করতে বা কথা বলতে কিচ্ছু মানে একবারও হয়নি? ও সবকিছু নর্মাল? আরে পুরো মানুষের মতন। ও বই পড়ছে, ও বাসন মাজছে, রান্না করছে, ও দেখছে খাটে বই পড়ছে, কখনো কোনোদিন শুয়ে আছে। ও বলেই দিয়েছিল আমি কিন্তু রাত জেগে পড়ি, আমি যদি ঘুমাই আমি ভোরবেলা কখনো একদম লাস্ট দিন, মানে একদম শুধুমাত্র লাস্ট দিনই দেখা যায় শুয়ে আছে, কোনো কথা বলছে না, একদম চুপচাপ, তাই তো? হ্যাঁ, সেদিনকে ওকে প্রমাণ দিল। ওকে, যে আমি নেই। ক্লিয়ার ক্লিয়ার। কি দারুণ। মানে ওকে কোনোদিন ওর ক্ষতিটুকু করেনি। এই যে কাজের লোকটা এসছে, কাজ করেছে, পারিশ্রমিক পেয়েছে, কোনোদিন ওকে একা পেয়েছিল তো বলো ওই বাড়িতে, ওকে ওই ঘরে? ওর কোনোদিন ক্ষতি করেনি। ভাবতে পারো? ও ভয় পেয়েছে সেটা আলাদা, ডিফারেন্ট ইস্যু। সেটা জেনে গেছে যে ও মৃত, তাই ও ভয় পেয়েছে, নিজে নিজে ভয় পেয়েছে। হ্যাঁ, তো ও নিজে নিজে ভয় পেয়েছে, কিন্তু ওকে কিন্তু ভয় দেখায়নি। ওকে কিন্তু ভয় দেখায়নি। ও কাজ করেছে বলছে তো। ও রীতিকা, মানে আমার যে বান্ধবী, তাকে বলেছে রীতিমতন যে আমি যখন দেখতাম ও কখনো টানে যাচ্ছে, আমি কাজ করছি, কখনো দেখতাম, আমাকে বলেই দিয়েছিল আগেই কাজ করার সময় যে আমি যদি ঘুমিয়ে থাকি আমাকে ডাকবে না, আমি ভোরবেলায় কখনো বাথরুমে ওঠার সময় আমি দরজাটা আমি খুলেই, মানে ভেজেই শোবো, তুমি আসবে কাজ করতে চলে যাবে, আমাকে ডাকবে না। এইরকম ভাবে, মানে একটা জলজান্ত মেয়ে, একটা জলজান্ত কুকুর তার সাথে আবার দুটোকেই ও দেখেছে। দুটোর সাথেই ও 2.5-3 মাস মানে কাজ করেছে, কুকুরের খাবার বানিয়েছে, বাসনপত্র নাড়াচাড়া করেছে, সবকিছু করেছে। ঠিক আছে, এরকম মানে ভাবতে পারো? মানে শুনলেও কেমন অবিশ্বাস্য লাগে। এরকম ঘটনা বোধহয় তোমার এখানে আসেনি, এরকম ঘটনা ভাবা যায় না। এরকমই বহুদিন আগে, সেটাও এই চ্যানেলে না, ভৌতিকতার মেইন চ্যানেলে। আচ্ছা আচ্ছা, ভাবা যায় বলো? আমফান ঝড়, সেটাও আমরা কেউ বুঝিনি, কিন্তু ওরা আগেই বুঝে গেছিল দুর্যোগ হবে। আমরা জানি ঝড় হবে, এইরকম ঝড় হবে ভাবতে পারিনি। সেটাই চিন্তা করতে পারো। এই হচ্ছে আমার ঘটনা। যাই হোক, তুমি এত সুন্দর করে বললে, মানে এতটা ইন্টারেস্টিং লাগছিল, মন্ত্রমুগ্ধের মতো শোনার মতন বিষয় আর কি। মানে ভাবা যায় না গো, আমার মায়াও লাগছে মানে এটা শুনে না। তোমার যে কেউ লোক, মানে যারা প্রেম করে এইভাবে একজনকে ভালোবেসে কেউ কাউকে ঠকিয়ে দেয়, সে তো আর কোনো রিভেঞ্জ নিতে পারলো না। সে তো রিভেঞ্জটা নিতে পারলো না, রিভেঞ্জ নেওয়ার মেয়েও না, সে নিজেকে শেষ করে দিল। এটা কিন্তু ঠিক না।
এটাও ঠিক না, না নিজেকে শেষ করে দাও, নিজের বাবা মাকে কষ্ট দাও, কষ্ট দেওয়া মানে বাবা মার কথা একবার চিন্তা করলো না। সেই ব্রাইট ফিউচার ছিল তার, এয়ার স্টেজ হতো কিছুদিন পর। এইরকম আরেকটা ঘটনা আছে জানো তো, এইরকম না, এটা আবার আলাদা, শুনবো আমরা পরে একদিন। এরকম আরেকটা ঘটনা আছে, ওইটাও ভয়ানক, ওটা পরে বলবো। ঠিক আছে, একদম একদম। ওটাও কেষ্টপুরের ঘটনা। আবারও আসতে হবে তোমাকে, মানে এত সুন্দর করে তুমি বলো, যেটা সবাই তুমি দেখবে কমেন্ট সেকশনে দেখবে সবাই কিন্তু বলে। হ্যাঁ, অনেকেই বলেছে অঞ্জলি দিদি তোমার মুখ থেকে শুনতে চাই আরো ঘটনা, এরকম অনেক কমেন্ট পড়েছি আমি। মানে এক্সপ্লেইনটা খুব সুন্দর করে করো। ও আচ্ছা আচ্ছা, জানি না কেমন করে করি, আমি আমার মনের মতন করে বলার চেষ্টা করি। যাই হোক, থ্যাংক ইউ দিদি। তো শেষ করছি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ভালো থেকো। ওকে, ভালো থেকো। এই গরমে আর কি বলবো। হ্যাঁ, সেই চেষ্টা করো ভালো থাকার, আর কি বলবো বলো। ঠিক ঠিক আছে, ওকে, বাই 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 বাই। এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।